ধানের শীষে মাঝখানে থাকলে বা নিচে থাকলে বা টপে থাকলে খুব কোনো এফেক্ট হয় বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। আবুহানা রাজ্জাকে আপনার কাছে একটা আজকে সারা দিন এই আলোচনায় ছিল, সেটি হচ্ছে পোস্টাল ব্যালট বিতর্ক। পোস্টাল ব্যালটে বিএনপির যে দলীয় প্রতীক ধানের শীষ, সেটি মাঝামাঝি পড়েছে এবং সেটি ভাঁজ করলে সম্ভবত ভাঁজে পড়ে যায়, এরকম একটি জায়গা থেকে আজকে বিএনপির প্রতিনিধি দলও দেখা করেছে। মির্জা আব্বাস কথা বলেছেন, নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনে গিয়েছেন এবং পুনরায় যেন এই ব্যালটটি ঠিক করা হয় সেটির জন্য বলা হয়েছে। আসলে এটি কি পরিকল্পিতভাবে করা হয়েছে, আর এটিতে আসলে সমস্যা বা সুবিধা কি কার কি? ধন্যবাদ আপনাকে। তো শুনেন, এই যে প্রশ্নটা আপনি উত্থাপন করলেন কিংবা বিএনপির তরফ থেকে আসছে, আপনি তারটা মাঝখানে পড়ছে, আপনি বলেন তো এখানে মার্কা কোনটা আছে? সবচেয়ে প্রসিদ্ধ, সবার কাছে পরিচিত মার্কা ধানের শীষ এই মুহূর্তে, দাঁড়িপাল্লাও পরিচিত। আর কোন মার্কাটা আছে এখনো? তো যে সাপলাকলি বানাইছে মনে করেন এনসিপির, সেটাই বা কতটুকু পরিচিত? ওই প্রতীকটা দেখলেও বোঝা যাচ্ছে না। না, আমি বোঝা যাক বি না যাক, আপনি একটা ব্যালট, পোস্টাল ব্যালট দেশের বাইরে চলে যাবে, সেখানে ধানের শীষে মাঝখানে থাকলে বা নিচে থাকলে বা টপে থাকলে খুব কোনো এফেক্ট হয় বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। অন্তত। এখন আসেন, আমরা যদি নির্বাচনটাকে সুষ্ঠু চাই, নির্বাচনটাকে ত্বরান্বিত করতে চাই, নির্বাচন যাতে ঠিক মতো হয়, তাহলে এই ইস্যুটা নিয়ে আবার একটা কালক্ষেপণ হচ্ছে না? কথার কথা বলছি আমি। তা আমরা যদি নির্বাচনটা ঠিক মতো চাই, এবং আমার কাছে তো মনে হয় না এই মার্কার বিষয়টায়, আজকে যদি এখানে আওয়ামী লীগ থাকতো, টপে নৌকা, তারপরে এক জায়গায় ধানের শীষ ভাস পড়তো, এক কথা। প্রথম লাইনে দাঁড়িপাল্লা এবং শাপলাকলি আছে, ঠিক আছে। আমি এখন তারা কিভাবে সাজাইছে, কখনো যদি অ্যালফাবেটিক্যালি সাজায় থাকে, অ্যালফাবেটিক্যালি সাজাইছে, দলের নামের অ্যালফাবেটিক দিয়ে সাজাইছে না প্রতীকের সম্ভব না, বা প্রতীকের দিয়ে, সেইগুলি যদি হয়, তাহলে এইগুলোর ব্যাপারে তো আমার কাছে মনে হয় আজকে দায়িত্বশীল দলগুলো, কারণ এই নির্বাচনের আগে দলের সাথে টাইম টু টাইম কথাবার্তা হচ্ছে বলে আমরা মনে করি, সেক্ষেত্রে পোস্টাল ব্যালটের প্রশ্ন যখন আসছে, সেই ডিবেটগুলো পোস্টাল ব্যালট ছাপার আগেই করা উচিত ছিল। এখন মনে হয় ডামিটা হয়েছে, এটা আবার ঠিক আছে, কারেকশন করা সম্ভব হতো। যদি কারেকশন করা সম্ভব হয় করুক, আমার কাছে মনে হয় এটা নিয়ে কেউই ডিবেট করা উচিত। যদি ফাইনালি প্রিন্ট না হয়ে থাকে, তাহলে আমি মনে করি তারা যেখানে চায় সেটা একটা সমঝোতা করে একটা জায়গায় নিয়ে নির্বাচন যাতে ব্যাহত না হয়, টাইম ক্ষেপণ যাতে না হয়, সেটা করা উচিত। সেটা নিয়ে আমার মানে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে। এখন লেভেল প্লেইং ফিল্ডের কথা একটা আসি, যেমন ভাই বলছে প্রথম আলো জ্বালাই দিছে, এটা তো কেউ সমর্থন করবে না, কোনো বিবেকবান লোক সমর্থন করবে না। কিন্তু আপনি যদি একটা লক্ষ্য করেন যে ভায়োলেন্স বলছে, যেটা মব জাস্টিস না, মব ভায়োলেন্স। আচ্ছা, আপনি যদি মিডিয়ার দ্বারা ভায়োলেন্স ধরেন, এই প্রথম আলো কি লিখছিল গ্রেনেড হামলার পরে? যে গ্রেনেড হামলা করেছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, দিস ওয়াজ দ্য হেডলাইন। তার মানে আমরা জাস্টিফাই করছি। কথা আমার সেখানে না, কথা হচ্ছে যে পুলিশ রিপোর্ট হয় নাই, কিছুই হয় নাই, আপনি লিখে দিলেন। আপনি যে লিখে দিলেন, এটা তো মিডিয়া ভায়োলেন্স হয়েছে, আপনি এস্টাবলিশ করে দিলেন। আপনি কিসের উপরে লিখলেন? একটা ঘটনা ঘটছে, কারা ঘটবে তদন্ত হবে, তারপরে এটা সলিউশন কি আগুন দেওয়া? আমি তো এই আগুনে যাচ্ছি না, এই ঘটনাটা বহু আগের কথা বলছি। সেগুলোর ক্ষোভ হিসেবে পরে আগুন দেবে। আমি কি বলছি আপনি বলতে জানতে চাচ্ছেন? আমি আপনাকে জানতে চাইবেন কেন? মানে আপনার তো, আপনি মিডিয়ারও তো কিছু রেসপন্সিবিলিটি আছে। আসলে এই ফাইন্যান্সিয়াল ভায়োলেন্স কোনটা? এই যে ব্যাংক তসরুপ করলো, ইসলামী ব্যাংক যারা লুট করছে, ওই সরকারের সময় করছে, সরকার শেল্টার দিছে, কিন্তু যারা করছে তারা তো লোকগুলো আছে, তাদের কি কোনো প্রপার্টির হ্যাম্পার হয়েছে? তারা বহাল তবিতে আছে, আমরা জানি তাদের সম্পত্তি কারা পাহারা দিচ্ছে। তাহলে এটা তো আপনার ফিনান্সিয়াল ভায়োলেন্স। তারপর যদি আসেন সাংবিধানিক ভায়োলেন্স, কোনটা? দিনের ভোট রাতে দিয়ে আপনাদের ঘোষণা করতেছেন কে চিফ ইলেকশন কমিশনার, এটা কি ভায়োলেন্স না? তো আপনি এত ভায়োলেন্স 15 বছর করার পর আপনি 5ই আগস্টের পর সব লোকগুলোকে ফেরেস্তা ভাবতেছেন। আমি আশ্চর্য হয়ে যাই যে আপনি 5ই আগস্টের আগে যারা আমরা শয়তান ছিলাম, আমরা 6ই আগস্ট থেকে সব ফেরেস্তা হয়ে যাব, এটা আপনি এত দ্রুত কিভাবে ভাবেন? বাংলাদেশে এই একটা মাত্র ইলেকশন হতে যাচ্ছে, যেই ইলেকশনের আগে সব আপনার নষ্ট হওয়া। যেমন ধরেন কেউ কেউ বলে শাহাবুদ্দিন সাহেবের আমলে নির্বাচন হয়েছে, অন্যান্য কেয়ারটেকার নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু সরকারের বদল হয়েছে। প্রাতিষ্ঠানিক যত প্রতিষ্ঠান বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, সিভিল বলেন, সব ইনট্যাক্ট ছিল। এই একটা মাত্র সরকার আসার পর বায়তুল মালের খতিব পালায় গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায় গেছে, বিচারপতিরা পালায় গেছে, পুলিশ পালায় গেছে, তারপরে ভায়োলেন্স যথেষ্ট হয়েছে। আমরা চট করে চাচ্ছি যে সব ঠিক হয়ে যাবে। 2 নম্বর আপনি সব ঠিক করার জন্য 2 নম্বরটা আমরা একটু পরে নিয়ে আমরা একটু আশরাফ কাছে। সুতরাং আমি এখন শেষ করে দিচ্ছি আপনাকে। সুতরাং এই যে আমরা যে ভায়োলেন্সের কথা বলতেছি, সেই এখন আসেন নির্বাচন প্রসঙ্গে, যেটা আসছে নির্বাচন প্রসঙ্গে আমরা পরে একটু আলোচনা করার বিরতিতে যেতে হবে। তো আশরাফ কাছে সেখান থেকেই যদি শুরু করি যে তরুণরা নতুন দল করেছে, তাদের ব্যাপারে অনেক আশাবাদী, যদিও ইলিয়াস ভাই অনেকটা হতাশ, কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে তরুণরা বিজয়ী হয়ে আসবে। শুনে প্রধান উপদেষ্টা কি বললো বা ইলিয়াস ভাই যা বললেন, এটা তো যার যার মত। বাট আমার কাছে মনে একটা জিনিস শুরু হইলো, আমি জানি না শেষ কোথায়। টাইম ইজ দ্য বেস্ট জাজ, দেখা যাক। আর জোটের ব্যাপার, রাজনীতির ব্যাপারে একটা সিম্পল কথা বলে দিই। গণতন্ত্রের দোহাই দিয়ে আমরা নির্বাচন চাচ্ছি, কথাটা বুঝলেন? নির্বাচন চাচ্ছি কিন্তু গণতন্ত্রটাকে প্রতিষ্ঠিত করতে। হ্যাঁ,
তো গণতন্ত্রের দোহাই দিয়ে নির্বাচন চাই, নির্বাচনের সময় জোট বানাই কি আমার দলে আসবা, তোমার দলের আদর্শে কিক মাইরা ছুঁইরা ফেলে যদি আসো তাহলে আমার দলের প্রতীক পাবা। তার মানে হি ইজ নট এ পলিটিশিয়ান, তার কোনো আইডিওলজি নাই, ক্ষমতায় যাও তার লোভ। আরেকটা আসতেছে কেন, আমার দলের প্রতীক পাবা না, তুমি এমনি আসো, এমনি আসার পর কি করবো, আমার দলের লোকগুলালে ভোটতেছি, ওরে ভোট দিও। এটা কোন ধরনের গণতন্ত্র? তাদের কোনো রাইটই নাই যে গণতন্ত্রের নামে নির্বাচন চাওয়ারই তো রাইট নেই। এইটা যদি আদর্শ হয়, গণতন্ত্রের নাম দিয়ে তাদের নির্বাচন চাওয়ারই অধিকার নাই। কারণ আপনি আপনার দল পরিত্যাগ করে আইসার একটা প্রতীক নিচ্ছেন, আবার একজনে দল ছাড়া আসছেন, এই দল নিজের দল নিয়ে এসে বলতেছেন আপনার প্রতীক লাগবে না, আপনার লোকের ভোট দিতে বলেন, সেই দল আবার বলতেছে ওরে ভোট দাও। এবং এটা সেভ করার অস্ত্র কি জানেন? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। বাংলাদেশ ইতিহাসে 53 বছর যাবৎ এই ব্লাফটা চলতেছে, এবং রাজনীতিবিদরা সকালে এক কথা বলবে, বিপদ বললে সেটা মাপ, অন্য কারো বেলায় মাপ নাই। আর রাজনীতিবিদের সংজ্ঞাটা কি, কি সংজ্ঞা রাজনীতি? ভোটে জিততে যাওয়ার জন্য সে কারো না কারোর সঙ্গে জোট করবে, এটার সাথে গণতন্ত্র Of course, conflict করে কোন আপনি জায়গায়? একটা দলের আদর্শ বিকে দিয়ে আপনি এসে পড়তেছেন এই আরেকটা দলে, তাহলে আপনি দলটা করছিলেন কি? আপনার আইডিওলজি আমার আইডিওলজি সেম না, আপনি তার মানে কি ক্ষমতাকে নেওয়া, ক্ষমতা দখল করা, রাজনীতির ক্ষমতা উদ্দেশ্যই তো তাই, ক্ষমতায় না যাওয়া। না না না। এই যে আপনি যদি রাজনীতি আদর্শগত রাজনীতি আনেন, রাজনীতি মানেই খালি ক্ষমতা যাওয়া, তাহলে তো অনেক বৈধভাবে আগে ক্ষমতায় যাওয়া। রাখেন, তাহলে তো অনেক আগেই, তাহলে যদি রাজনীতিবিদ বলেন, রাজনীতিবিদদের যদি বৈশিষ্ট্য দেন ক্ষমতায় যাওয়া, এটা রাজনীতি ক্রাইটেরিয়া হয়, তাহলে সবচেয়ে ভালো পলিটিশিয়ান কে? 84 বছর বয়সে ইউনূস সাহেব ক্ষমতায় গেছে, সে তো সবচেয়ে বড় পলিটিশিয়ান। আপনি ক্ষমতাই ধরেন, সবচেয়ে বড় পলিটিশিয়ান সে। আসিফ মাহমুদ সে তো মন্ত্রিত্ব নির্বাচন পাইছে, করে আসে। মাহফুজ আলম পাইছে। আর নির্বাচন পরে আপনি তো ক্ষমতায় আপনি তো যাওয়া নির্বাচন দরকার। প্রক্রিয়া নিয়ে কথা বলছেন। এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে বললাম, আপনি গণতন্ত্রের নামে নির্বাচন চান, আবার আপনি আরেক দলের আদর্শ বিকিয়ে দিয়ে আপনার দলে আইনে আপনার দলের লোকেরা বলতেছেন ওরে ভোট দে। এইটা কোন গণতন্ত্র? এটা কোন আদর্শ? বি প্র্যাকটিক্যাল, ইমোশনাল যে জায়গা নাই। প্র্যাকটিক্যাল বিধায় তো দল চেঞ্জ করে চলে আসতেছে। না, আর যে যে অন্য দল আইসে যে এই দলের প্রতীক পাচ্ছে না, আমার দলের লোকেরা ভোট দিতে বলতেছি, ওইটা কোন আদর্শ? কোন আদর্শ এটা? এই সমস্ত গপ্প মারেন, ওই একটাই অস্ত্র। রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। নিজের পোলার সাথে এক বিষয় নিয়ে 3 বার 3 পদের কথা কোনো বাপ যদি বলে, ওরা বলবে ইউ আর এ লায়ার। কিন্তু পলিটিশিয়ান রে বলে না, বিকজ মিথ্যাটা রন্ধ্রে রন্ধ্রে। আমরা আমরা আশা করি যে রাজনীতির এই গুণগত পরিবর্তন আসবে, এবং কে কোন জোটে ভোট করছে, কোন দলে ভোট করছে, সেটি নিশ্চয়ই ভোটাররা বিবেচনা করে ভোট দেবেন। সবাই